হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। শুরু করতে যাচ্ছি প্রেম আসক্তি। লিখেছেন রোজা জামান ফ্রিয়া। সারা রাত ঘুম হয়নি বলে খুব ভোরে ইরা ঘুম থেকে উঠে যায়। ফজরের নামাজ আদায় করার পর ঘরে মন টেকেনি, তাই ছাদে কিছু সময় থেকে নিচে নেমে আসে। ইরা বরাবরের মতো খুব চুপচাপ থাকে। আজ শুক্রবার, তাই বেলা 7টা বাজতে চলেছে। এখনো সবাই ঘুমিয়ে আছে। ইরা রান্নাঘরে উকি দিতেই দেখে তার মা সহ বাকি সবাই নাস্তা বানাচ্ছে। নীলা চৌধুরী ইরাকে দাঁড়িয়ে থাকতে দেখে জিজ্ঞেস করে, কিছু লাগবে কিনা? ইরা মাথা নাড়িয়ে চলে আসে। এমন সময় আগমন ঘটে লতিফ ঘটকের, আর সবাই প্রথমে ইরার সাথে তার মুখোমুখি হয়। এত সকালে তাকে এখানে দেখে ইরা প্রকুটি করে ফেলল। লতিফ ঘটক হচ্ছে এই এলাকার নামকরা ঘটক। এমন কারো বিয়ে নেই যাকে সে বিয়ে দেয়নি। বিবাহিত হোক বা অবিবাহিত, সব ছেলেমেয়ে এমনকি বাল্যবিবাহ তিনি করিয়ে থাকেন। এরা লতিফ ঘটককে দেখে বেশ অবাক হয়। এরা কিছু জিজ্ঞেস করতে যাবার আগেই পিছন থেকে আমজাদ চৌধুরী, প্রিয়ার বাবা, গম্ভীর স্বরে বলে ওঠেন, ভিতরে আসেন লতিফ সাহেব। লতিফ ঘটক তার পান খাওয়ার লাল মুখে পান চিপিয়ে সোফায় গিয়ে বসে। এরাও তার পিছু পিছু এসে দাঁড়ায়। আমজাদ চৌধুরী নিজে থেকে বলেন, দেখুন লতিফ সাহেব, আমার মেয়ে কিন্তু একটা, তাই যেন তেন প্রস্তাব কিন্তু আমি গ্রহণ করব না। লতিফ মির্জা, লতিফ ঘটকের নাম। পান চিপিয়ে মুচকি হাসি দিয়ে বললেন, আহ চৌধুরী সাহেব, কি বলেন আপনি? এমন একটা বিয়ের প্রস্তাব আনছি, একদম পারফেক্ট। লতিফ মির্জার কথা শুনে ইরা অবুঝের মতো জিজ্ঞেস করে, বিয়ে? কার বিয়ে চাচ্ছ? আমজাদ চৌধুরী এক পলক তাকিয়ে গম্ভীর স্বরে বলেন, ফ্রেয়ার বিয়ে। ফ্রেয়ার বিয়ে? এ কথা যেন ইরার কানে বজ্র হয়ে পড়ল। ইরা বিস্ফোরিত কণ্ঠে চেঁচিয়ে উঠল, কি? আমজাদ চৌধুরী বিরক্ত হয়ে লতিফ মির্জাকে জিজ্ঞেস করলেন, ছেলে কেমন? লতিফ মির্জা, ছেলে দেখতে মাশাআল্লাহ, ঢাকায় গুলশান 12তলায় বাড়ি আছে। ছেলে ব্যবসায়ী। ছেলের কোনো ভাই নেই, শুধু একটি বোন আছে। ছেলের উচ্চতা 5 ফিট 5। আপনার মেয়ের সাথে একদম মিলবে। একদমের কথা শেষ করে থেমে গেলেন লতিফ মির্জা। এদিকে ইরা আর এক মুহূর্ত অপেক্ষা না করে ফ্রেয়ার রুমের দিকে ছুটে যায়। আমজাদ চৌধুরী, ছেলের নাম কি? লতিফ মির্জা, শুভ্র খান। ইরা দ্রুত দরজা কড়া নাড়ে, কিন্তু ভেতর থেকে কোনো সাড়া শব্দ নেই। কয়েকবার ধাক্কা দিতেই ফ্রেয়া ঘুম ভাঙা চোখে এসে দরজা খুলে ইরাকে দেখে মুহূর্তেই তার ঘুম ছুটে যায়। ফ্রেয়া দ্রুত দরজা বন্ধ করে দেয়। এমন কাজে ইরা অবাক হয়। ফ্রেয়া দরজা বন্ধ করে পিছনে ঘুরে আশেপাশে কোথাও ফারিসকে না দেখে একটা স্বস্তির শ্বাস ফেলে আবার দরজা খুলে দেয়। ফ্রেয়ার এমন অদ্ভুত কাজে ইরা অবাক হয়ে বলল, কি হলো? এত ঘেমে আছিস কেন? ফ্রেয়া শুকনো ঢুক গিলে আমতা আমতা করে বলল, তুই কি বলতে এসেছিলি? ইরা, ও হ্যাঁ ফ্রেয়া, সর্বনাশ হয়েছে। ফ্রেয়া প্রকটি করে বলল, কেন, কি হয়েছে? তারপর ইরা একটু আগের সব ঘটনা খুলে বলল। ইরার মুখে পুরো ঘটনা শুনে ফ্রেয়া কোনো ভাবান্তর দেখালো না, নিশ্চুপ থেকে গেল। ইরা তাকে আলতো ধাক্কা দিয়ে বলল, এই ফ্রেয়া, আমার কথা শুনছিস তো? ফ্রেয়া হকচকিয়ে উঠে বলল, হুম। বাবা কোথায়? চাচ্চু নিচে আছেন। ঠিক আছে বলে সামনে এগোতে চাইলে পেছন থেকে ইরা অবাক হয়ে বলল, চাচ্চুকে কি বলবি ফ্রেয়া? প্লিজ, আমি তোকে এমন চোখ দেখে ভয় পাচ্ছি। ফ্রেয়া ইরার কথায় উত্তর না দিয়ে নিচে চলে যায়। নিচে নামতেই দেখে নীলা চৌধুরী ও আমজাদ চৌধুরীর মধ্যে তর্ক চলছে। ততক্ষণে লতিফ মির্জা চলে গিয়েছেন। সোফার রুমে সকলে উপস্থিত থাকলেও শুধু রাদিফ নেই। নীলা, তুমি কি পাগল হয়ে গিয়েছ? একজন বাবা হয়ে নিজের মেয়ের প্রতি এমন অবিচার কিভাবে করতে পারলে? নীলা চৌধুরীর কথা আমজাদ চৌধুরী হুঙ্কার ছেড়ে বললেন, অযথা পাগলের মতো কথা বলছো কেন? আশ্চর্য, আমি কি আমার মেয়ের অমতে বিয়ে দেব নাকি? এতটাও নিষ্ঠুর আমাকে ভেবো না। তাদের কথার মাঝে আফরিন চৌধুরী কিছু বলতেই মুখ খুলতে দেখে ইশাক চৌধুরী চোখ গরম করে তাকাতেই তিনি বিরক্তি নিয়ে চুপ হয়ে যান। ঘটনা গুরুতর হয়ে আসার আগেই নীরবতা ভেঙে ফারাজ চৌধুরী বলেন, আমজাদ, এবার কিন্তু তুই একটু বেশি বাড়াবাড়ি করছিস। এত যে মেয়েটাকে বিয়ে দিতে চাচ্ছিস, তার বয়সই কত? আসলে তিনি ফারিসের প্রতি ক্ষোভ থেকে এমন সিদ্ধান্ত নিয়েছেন। ইশাক,
বড় ভাই ঠিক বলছেন ভাইজান, তুমি এবার বেশি ভেবে ফেলছ। ইরা আর ফ্রেয়া এক বয়সের, তারা দুজনেই আমাদের মেয়ে। এখনকার দিনে মেয়েদের যে দ্রুত বিয়ে দেওয়া হয় সে ধারা নেই, সামাজিকভাবেও গ্রহণযোগ্য নয়। আমজাদ, শোন ইসহাক, যদি আমার মেয়ের মতো তোর মেয়ের জীবনে এমন অপ্রত্যাশিত কিছু ঘটনা ঘটতো, তাহলে তুই আমার জায়গা থাকলে এমন সিদ্ধান্তই নিতি। একজন বাবা কখনো তার সন্তানের জন্য খারাপ কিছু চায় না, বরং সবসময় ভালোটাই চায়। ফারাজ চৌধুরীর মুখটা চুপসে গেছে আমজাদ চৌধুরীর কথা শুনে। তিনি ভালো করে বুঝতে পারছেন কথাটা মূলত তার গুণধর ছেলেকে উদ্দেশ্য করেই বলেছেন। আর ইসহাক চৌধুরী আমজাদ চৌধুরীর কথার বিপরীতে কোনো কথা খুঁজে পায়নি। সত্যি তো, ছোটবেলায় ফ্রেয়ার সাথে যা হয়েছে একই ঘটনা যদি তার মেয়ের ইরার সাথে হতো, তাহলে তিনিও আমজাদ চৌধুরীর মতো সেম কাজ করতেন। আফরিন চৌধুরী, ভাইজান, নীলা ঠিক বলেছে। তবে ফ্রেয়ার বিয়ের ঘটনা যতই লুকিয়ে রাখতে চাওয়া হোক, যখন প্রকাশ হবে বাড়ির মেয়ের মান সম্মান বাঁচানো দায় হয়ে পড়বে। তাই বলছি, রাগারাগি কমিয়ে ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নেওয়া উচিত। আর ফ্রেয়ার মতামতের ভিত্তিতেই সিদ্ধান্ত হবে, অন্যথায় আমি নিজেও এই বিয়ে হতে দেব না। ফ্রেয়া, আমি এই বিয়েতে রাজি কাকিমণি। ফ্রেয়ার এই কথা যেন পুরো চৌধুরী মহলকে স্তব্ধ করে দিল। সিঁড়ি দিয়ে ফোনের কথা বলতে বলতে নামছিল রাদীপ। সে নিজেও ফ্রেয়ার কথা শুনে সেখানে দাঁড়িয়ে পড়ল। ইরা দৌড়ে আসতেই ফ্রেয়ার কথায় হঠাৎ পায়ের গতি থেমে যায়। আমজাদ চৌধুরী অবিশ্বাস্য চোখে তার মেয়ের দিকে তাকিয়ে আছেন, কারণ এই তো কিছুদিন আগেও মেয়েটা বিয়ে করবে না বলে বায়না করেছিল। আর আজ তার সেই মেয়ে কিনা নিজে থেকে বিয়েতে রাজি বলেছে। উপস্থিত সবার মতো ফারাজ চৌধুরী অবাক হয়নি, বরং তার মেয়ে বেশি আঘাত পেয়েছেন। খুব আগে থেকেই তার ইচ্ছে ছিল ফ্রেয়াকে নিজের ছেলের বউ করার, যেহেতু জেফিল তাদের একমাত্র ছেলে আর আমজাদ চৌধুরীরও একমাত্র মেয়ে ফ্রেয়া। তাই তাদের দুই ভাইয়ের ইচ্ছে ছিল যাতে বাড়ির মেয়ে বাড়িতেই থাকে। আর তাদের এই ইচ্ছেকে প্রাধান্য দিতে গিয়ে জেফিলের সাথে ফ্রেয়ার বিয়ে নামক ঘটনাটা ঘটে। কিন্তু অপ্রত্যাশিতভাবে তারা সহ সবাই জানে সেই দিন ফ্রেয়ার সাথে জেফিলের বিয়ে হয়েছিল। কিন্তু বাস্তবে জেফিল নয়, বরং ফারিসের সাথেই ফ্রেয়ার বিয়ে হয়েছিল। আর তাদের দুজনেরই বিয়ের কথা শুধু রাদীপ জানে। তা না, রাদীপের আগে আরও একজন জানেন, তিনি ছিলেন তাজমির চৌধুরী। হ্যাঁ, ঠিক শুনেছেন, তাজমির চৌধুরী হচ্ছেন ফ্রেয়ার দাদা আর ফারিসের একমাত্র নানা হন। তাকে কেন্দ্র করেই এই মূল ঘটনা। তার সম্পর্কে সব কিছু পরে জানতে পারবেন। ফ্রেয়া কঠোর স্বরে আবারও বলল, তোমার পছন্দের ছেলেকে আমার বিয়ে করতে আপত্তি নেই বাবা। নীলা, তুই ভাবিস না মা, আমরা তোর অমতে কিছু করব না। আমি আর কিছু বলতে চাই না আম্মু। আশা করি উত্তর পেয়ে গিয়েছ। রাদীপ কান থেকে ফোন সরাতে 440 ভোল্টেজের শক খায়। কল না কাটায় ফারিস ফোনের ওপাশ থেকে পুরো কথা শোনে। ফারিস সাইলেন্ট হয়ে আছে, কিছু বলছে না। ও শিট বলে রাদীপ দ্রুত কল কেটে দেয়। ফ্রেয়া চলে যেতে নিতেই আদিবা চৌধুরী পিছু থেকে আদরে সরে বললেন, চলে যাচ্ছিস যে নাস্তা খেয়ে যা, আজকে আমি তোর পছন্দের গাজরের হালুয়া বানিয়েছি। ফ্রেয়া পিছু ঘুরিয়ে নিজেকে ধাতস্থ করে বলে, আমার এখন খিদে নেই কাকিমণি, একটু ঘুমাবো প্লিজ। ফ্রেয়া চলে যাওয়ার সময় ইরার সামনে আসতেই অশ্রুভেজা তাচ্ছিল্য হাসি দিয়ে তাকে পাশ কাটিয়ে সিঁড়ি বেয়ে নিজের রুমে চলে যায়। আর ইরা সে যেন এই মুহূর্তে কোনো অনুভূতি প্রকাশ করতেই ভুলে গেছে, শুধু ফ্রেয়ার চলে যাওয়ার পানে শূন্য দৃষ্টিতে তাকিয়ে আছে। ফ্রেয়ার সবার সামনে এতক্ষণ নিজেকে ধরে রাখতে পারলেও রুমে আসতেই দেওয়ালে পিঠ ঠেকিয়ে ডুকরে কেঁদে ওঠে। চোখ পেয়ে মেঝেতে গড়িয়ে পড়ে নোনা জল। কেন আমার জীবনটা কেমন নিষ্ঠুর করে দিলে তুমি আল্লাহ। আমি আর পারছি না, আর সহ্য করতে পারছি না। সত্যি অনেক কষ্ট হচ্ছে, বিশ্বাস করো, অনেক কষ্ট হচ্ছে আল্লাহ। আমি মরে যাচ্ছি, প্লিজ আমাকে সাহায্য করো প্লিজ, বলে চুল খামচে ধরে হাউমাউ করে কাঁদতে থাকে। সাদা প্রাইভেট কার থেকে বেরিয়ে এসে বেগুনি কালার কুর্তি পরিহিত এক রমণী পেছনের ডেস্ক খুলে কিছু শপিং ব্যাগ হাতে নিয়ে হাসি মুখে হাসপাতালে প্রবেশ করে। অনেকক্ষণ ইহানের কেবিনে অপেক্ষা করার পরে অবশেষে ইহান তার নিজের কেবিনে প্রবেশ করতেই রমণী তাকে দেখা মাত্র এক গাল হাসি উপহার দেয়।
ইহানও ব্যথাতুর ঠোঁটে এক চিলতে হাসি ফুটিয়ে বলে, শিফা আপু, তুমি এখানে? শিফা কোমরে হাত গুজে অভিমানী স্বরে বলে, কেন, তোর হসপিটালে আসা বারণ বুঝি? ইহান একটা দীর্ঘশ্বাস ছেড়ে চেয়ারে বসতে বসতে বলে ওঠে, কেন বারণ হবে শুনি? আর যে এই আদেশ দিবে তাকে আইনের আওতাধীন আনা হবে। ইহানের কথায় শিফা দাঁত বের করে খিলখিলিয়ে হেসে ওঠে। শিফাকে এমন প্রাণোচ্ছল দেখে চোখের সামনে নাতাশার মুখশ্রী ভেসে উঠতেই ইহানের বুকের বা পাশে চিনচিন ব্যথা অনুভব হয়। শিফা নিজের হাসি থামিয়ে ইহানের দিকে তাকিয়ে নরম স্বরে বলে, আচ্ছা, আজকে বা কালকে তুই কি চৌধুরীর বাড়িতে যাবি ইহান? ইহান অন্যমনস্ক হয়ে বলে, আর কোনো দিন না আপু। এই ইহান, আমার কথা শুনছিস? ইহান খানিক হকচকি উঠে তুতলিয়ে বলে, হ্যাঁ হ্যাঁ বলো, শুনছি। তাহলে বল কবে যাবি? ইহান এক পলক শিফার দিকে তাকিয়ে তার হাতে শপিং ব্যাগগুলো দেখে প্রকটি করে বলে, কেন, আমার যাওয়ার সাথে তোমার কি কাজ শিফা আপু? শিফা একটু মন খারাপ করে বলে, তুই তো জানিস যে ফিল সাথে আমার আগের মতো কোনো সম্পর্ক নেই, তাই আমি চাচ্ছি যে আর কতদিন এমন রাগ করে থাকবো, তাই আমি আবারও আমাদের সম্পর্কটা এগিয়ে নিতে চাইছি। ইহান টেবিলে লাথি মেরে রাগে গর্জে ওঠে, কোনোদিন না শিফা আপু, কোনোদিন সম্ভব না। কেন নিষেধ করছিস ইহান? আমি আমার ভুল বুঝতে পেরেছি, আর আজীবন কি কেউ অভিমান করে থাকে? আজ হোক বা কাল এই কথা তো সত্য যে একসময় যে ফিল আর আমি একে অপরকে ভালোবাসতাম। কেন নিষেধ করছি এই কথাটা আমি আর তুমি খুব ভালো করেই জানি। সব কিছু জানার পরেও এখনও তুই ফ্রেয়ার পক্ষ হয়ে কথা বলছিস ইহান? আমি কারো পক্ষে কথা বলছি না শিফা আপু, যা সত্যি তাই বলছি। আর নিজেকে নির্দোষ কখনো ভেবো না প্লিজ, কারণ ফ্রেয়ার মতো একটা নিষ্পাপ মেয়ের জীবনে ডিভোর্স নামক শব্দটা তোমার জন্য হয়েছে শিফা আপু। আর জেফিন ভাই তার পরিবার থেকে এত বছর বিচ্ছিন্ন থাকার জন্য ফ্রেয়া না, বরং তুমি দায়ী। নিজের চোখের সামনে নিজের ভালোবাসার মানুষটাকে অন্যের হতে দেখতাম কিভাবে আমি। এমন অন্ধ ভালোবাসা মানুষকে নিষ্ঠুর আর অমানুষ করে তোলে। অতীতে তুমি যে ভুল করেছিলে তা আবারও তুমি করতে যাচ্ছ শিফা আপু। বাট লিসেন, আমি বেঁচে থাকতে সেই ভুল আবারও রিটার্ন করতে দিব না তোমাকে। চিৎকার করে, ভুল? কিসের ভুলের কথা বলছিস তুই? ইহান নিজেকে সামলে বলতে শুরু করে, এতদিন ধরে যাকে তুমি জেহিফিল ভেবে নিজের আবেগ মিশিয়ে ফেলছ, আসলে সে জেহিফিল না, অন্য কেউ। ইহান, তোর মাথা ঠিক আছে? কি বলছিস? পাগল হয়ে গিয়েছিস? পাগল আমি না, তুমি হয়ে গিয়েছো শিফা আপু। একটা মানুষের মধ্যে এত অমিল দেখেও তুমি চিনতে পারছো না? ইহান, ফালতু কথা বলিস না। মানলাম আগের সাথে মিলছে না, কারণ জেফিলের একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল তাই তাকে সার্জারি করতে হয়েছে, তাই আগের সাথে ফেসের মিল নেই। আমি এমনি একজন ডাক্তার হইনি, তোমরা সাধারণ মানুষরা যা বোঝো না, আমরা একজন ডাক্তার হয়ে তার 100% বোঝার ক্ষমতা রাখি। শিফা থমকে যাওয়া ললাট নিচু করে বলে, মানে? ইহান পকেটে হাত গুজে দাঁড়িয়ে শুকনো ঢুক গেলে বলে, রাত আনুমানিক 11টা। নাকি তীব্র সিগারেটের গন্ধ পেয়ে ঘুম ভেঙে গেল ফ্রেয়ার। চোখ খুলে নিজেকে সোফায় আবিষ্কার করলো। পাশে তাকালে দেখে ফারিস তার পাশে বসে একের পর এক সিগারেটের ধোঁয়া উড়িয়ে যাচ্ছে। ফ্রেয়া দ্রুত উঠে দাঁড়ায়, গায়ের টি শার্ট ঠিক করে ওড়না গলায় পেঁচিয়ে সোফা ছেড়ে উঠতে নিলে পিছন থেকে ওড়না টান পড়তেই পা জোরে থেমে গেল। মুহূর্তে পুরো শরীর জোরে এক শীতলতা বয়ে যায়, সাথে একটা অদ্ভুত অনুভূতি। ফারিস তার ট্যাটু হাতে ফ্রেয়ার ওড়না পুরো অংশে হাতে পেঁচিয়ে ফেলে। ফ্রেয়া তার দিকে তাকাতেই তার বুক কেঁপে ওঠে। আজ ফারিসের চোখে কোনো গম্ভীর রাগ, বিরক্তি, কঠোরতা নেই, কেমন ছন্ন ছাড়া চাহনি। এই চাহনির সাথে সে কোনো কালে পরিচিত না। ফারিস এক পা করে এগিয়ে আসে, আর ফ্রেয়া এক পা করে পিছিয়ে যায়। পিছা থেকে একসময় তার পিঠ দেওয়ালে এসে ঠেকতেই ফ্রেয়া বুঝে যায় তার পালানোর সীমানা সীমাবদ্ধ। ফারিস দেওয়ালে এক হাত দিয়ে আরেক হাত পকেটে গুজে ফ্রেয়ার ভয়ার্ত চোখে চোখ রেখে দাঁত পিষে বলে ওঠে,
যে পবিত্র জবান দিয়ে 3 কবুল বলে নিজেকে আমার নামে লিখিত স্ট্যাম্প মেরেছিস, সেই পবিত্র জবানে অন্য কাউকে যাওয়ার দুঃসাহস পেয়েছিস কোথা থেকে? টেল মি রাবিশ। ফারিসের এমন গর্জনে প্রিয়ার পুরো শরীর কেঁপে ওঠে। তারপরও নিজের দুর্বলতা প্রকাশ না করে চোখ খিচে বলে, ফারিস ফের হুঙ্কার ছাড়ে, আল্লাহর বান্দি, তোকে জানে মারতে আমার 1 সেকেন্ডও টাইম লাগবে না, জানিস? অবাধ্য হতে তোকে বারবার নিষেধ করেছিলাম, কিন্তু তুই প্রতিবারের মতো এবারও ভয়ানক অপরাধ করেছিস। পবিত্র জবানকে অপবিত্র করতে একবারও তোর কলিজা কাঁপেনি? বান্তির বাচ্চা, অ্যান্সার দে, ড্যাম ইট। ফ্রেয়া নিজেকে ধাতস্থ করে চিল্লিয়ে ওঠে, না, একবারও আমার ভয় করেনি। কেন জানেন? কারণ আমি এই বিয়ে মানি না আপনাকে। আমি ডিভোর্স চাই। শুনতে পেরেছেন? আপনি প্লিজ আমাকে আপনার এই পাষাণ জীবন থেকে মুক্তি দিন, প্লিজ। ফারিস তার গলা চেপে তাতে দাঁত চেপে বলে, লাস্ট বার, আর যদি কোনোদিন এই জিনিস চাওয়ার দুঃসাহস করিস, গড প্রমিস তোকে জ্যান্ত পুঁতে ফেলবো। না মুক্তি পাবি আর না ছাড়, দুটোর একটাও পাবি না। একমাত্র মৃত্যু ছাড়া আমার থেকে তোর নিস্তার নেই। ফারিস ছেড়ে দিতে ফ্রেয়া ফ্লোরে কাশতে কাশতে বসে পড়ে। তারপর রুম থেকে বেরিয়ে বারান্দায় চলে যায়। পেছন ঘরে ফারিসের দিকে চুপ করে তাকিয়ে থাকে। ফ্রেয়াকে এমন চুপ করে থাকতে দেখে ফারিস প্রকুচকে তার হাবভাব বোঝার চেষ্টা করে। সত্যি যদি একমাত্র মৃত্যু এই সম্পর্ক থেকে মুক্তি দিতে পারে, তাহলে আমি সেটাই করব। ফারিস আগের ন্যায় ব্রুকুটি করে দাঁড়িয়ে আছে। ফারিস কিছু বুঝে ওঠার আগেই ফ্রেয়া বারান্দার রেলিংয়ের ওপর এক লাফে বসে পড়ে, তাল হারিয়ে নিচে পড়ে যায়। ফারিস কিছু সময়ের জন্য হতভম্ব হয়ে গিয়ে সব ভুলে হাওয়ার বেগে লাফ দিয়ে নিজস্ব শক্তির সাহায্যে ফ্রেয়াকে আগলে ধরে ভাসমান অবস্থায় আকাশের শূন্যে তুলে ফেলে। নিজের আকস্মিক এমন অদ্ভুত কাজে নিজেই ভয় পেয়ে ফারিসের সাদা শার্টের কলার খামচে ধরে। তবে ফ্রেয়া অবাক হয়নি, বরং মনে হচ্ছে সে আগে থেকে জানতো যে এমন কিছু হবে। ফারিস রাগান্বিত হয়ে কিছু বলতে নিবে, তখনই ফ্রেয়া বাঁকা হেসে বলে ওঠে, জিন সাহেব। ফারিসের ললাটে ভাঁজ। ফারিস শীতল চোখে ফ্রেয়ার দিকে নির্বাক চাহনিতে তাকিয়ে আছে। ফারিস তাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে হাতের বাঁধন খুলে দিতেই ফ্রেয়া থপ করে বারান্দার মেঝেতে পড়ে যায়। ফারিস তার থেকে খানিক দূরে দাঁড়িয়ে আছে। ফ্রেয়ার তাচ্ছিল্য হেসে ফের বলল, অবাক হলেন বুঝি? ফারিস সাইলেন্ট। ধরা খেয়ে গেলেন অবশেষে। কত সুন্দর করে আপনি দিনের পর দিন বাড়ির প্রতিটি মানুষকে ধোঁকা দিয়ে গেলেন। আর যেই দিন আমাকে বিয়ে করলেন, সেই দিনও কত সুন্দর করে আপনি সবাইকে বোকা বানালেন। তাদেরকে বলে দিলেন ইহেন ভাইয়ের জন্মদিনে তাদের বাসায় আমরা ছিলাম। কতটা নিখুঁতভাবে না আপনি মিথ্যে বলে দিলেন। তারপর সেই দিন বিকেলে কাকিমণির মোবাইলে ওইটা জেফিল ভাইয়ের কল ছিল, সেই জন্য আপনি আমাকে মিথ্যে বললেন। কিন্তু আপনি হয়তো ভুলে গিয়েছেন, আপনার সেই মহান ফোনটা একদিন আমার কাছে ছিল। আমি সেই দিন সব কিছু বুঝে গিয়েছিলাম, কারণ সেই দিন নাহিদ ভাই ফোন দিয়ে আপনি মনে করে সব কিছু বলে ফেলেছিল। আর স্টপ ইউর ওয়ার্ড, ফালতু কথা আমার একদম পছন্দ না। জেফিল ভাই কোথায়? তাকে কি করেছেন বলুন? আমি জেফিল, তার আগে পরে কেউ নেই। ফ্রেয়া ভীত স্বরে বলে, মেরে ফেলেছেন তাকে, তাই না? কি হলো, চুপ করে আছেন কেন? বলুন জেফিল ভাই কোথায়, তাকে কি করেছেন? ফারিস নিজের রাগ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। ফ্রেয়ার দুবাহু ঝাঁকিয়ে চিবিয়ে বলে, আর একবার যদি মুখে মুখে তর্ক করিস, আল্লাহর বান্দি তোকে জানে মেরে ফেলবো। ফ্রেয়া কান্না ভেজা চোখে তাকিয়ে বলে, যেই দিন 3 কবুল নামক ভয়ানক শব্দগুলো দিয়ে আমাকে নিজের নামে লিখেছেন, সেই দিন রাতে আমাকে আপনি জীবন্ত লাশ বানিয়ে ফেলেছেন। শুনতে পারছেন? আপনি আমাকে মেরে ফেলেছেন। আর কিভাবে মারলে খুশি হবেন আপনি? দরকার হলে তোকে এখনই মেরে ফেলবো, তারপর তোর আমার থেকে নিস্তার নেই, বুঝেছিস? আপনি অন্য জাতির, তাই আপনার সাথে আমি এই সম্পর্ক ইসলামের দৃষ্টিতে গ্রহণযোগ্য না। এই হারাম সম্পর্ক থেকে আমি মুক্তি চাই। আই নিড ডিভোর্স। দুনিয়া, জাতি, ধর্ম, আই ডোন্ট কেয়ার, কারণ আমার তোকে লাগবেই।
প্রয়োজনে বান্দির বাচ্চা তোকে পেতে হলে পুরো দুনিয়ার বিপক্ষে যেতেও আমি রাজি। যে বাধা হয়ে দাঁড়াবে তার বেঁচে থাকা হারাম করে দিব। বিকজ ইউ অনলি মাই, জাস্ট মাই পার্সোনাল। আমি আপনাকে ঘৃণা করি জিন সাহেব, আপনার অস্তিত্ব মুছে ফেলতে চাই আমি। আমার মুক্তি চাই প্লিজ। ফারিস তার ছেলের সাথে বলে, আমার ডিএনএ নিয়ে ঘুরে আমার কাছ থেকে মুক্তি চাইছিস শ্রেয়া? শ্রেয়া শান্ত চোখে তাকিয়ে জবাব দেয়, যদি আপনি আমাকে ডিভোর্স না দেন তাহলে আমি আপনাকে ডিভোর্স দিব। লিসেন শ্রেয়া, যতক্ষণ না পর্যন্ত আমি চাইব ততক্ষণ পর্যন্ত তুই চাইলেও এই সম্পর্ক শেষ হবে না। শ্রেয়া, আমি আপনার মুখ দেখতে চাই না, প্লিজ আপনি চলে যান, চলে যান আমার জীবন থেকে। আমি আপনার অস্তিত্ব মুছে ফেলতে চাই। শ্রেয়ার কঠোর কথা শুনে ফারিসের হাত আপনা আপনি হালকা হয়ে যায়। ফারিস দু কদম পিছিয়ে যায়। শ্রেয়ার দিকে তীক্ষ্ণ চোখে তাকিয়ে বলে ওঠে, এতটা আমাকে ঘৃণা করিস তুই? শ্রেয়া চোখের পানি মুছে নিজেকে শক্ত করে উত্তর দেয়, আপনার চিন্তার থেকেও বেশি। কারণ আপনি শুধু পাষাণ আর নিষ্ঠুর না, আপনি মিথ্যেবাদী বেঈমান। আমার সাথে প্রতারণা করেছেন ফারিস। যেদিন আসল সত্যটা জানতে পারবি আজকের কথাগুলোর জন্য সেই দিন আফসোস করবি। যেই দিন বুঝতে পারবে আসলে কী বেঈমানি করেছে। দেওয়ালে সজোরে আঘাত করে কথাগুলো বলে। এইদিকে ফারিসের হাত বেয়ে টপটপ করে রক্ত পড়তে থাকে, কিন্তু তার সেদিকে কোনো হুঁশ নেই। ফারিস পিছনে ঘুরে না তাকিয়ে রাগ আর ক্ষুব্ধতা নিয়ে হাওয়া হয়ে মিলিয়ে যায়। ফারিস চলে যেতেই শ্রেয়া কান্নায় ভেঙে পড়ে মেঝেতে। আকাশের দিকে তাকিয়ে পাগলের মতো কাঁদতে থাকে। আজ 8 তারিখ, আর আজকে ফারিসের ফ্লাইট। সেই দিনের পর থেকে ফারিস আর শ্রেয়া একে অপরের সঙ্গে কোনো যোগাযোগ করেনি। এয়ারপোর্টে চেকপোস্ট কাজ শেষ। নাহিদ বারবার একই কথা জিজ্ঞেস করছে, কি হয়েছে, হঠাৎ কেন সে চলে যেতে চাইছে, কিন্তু ফারিস কিছুই বলছে না। যাবতীয় সব কাজ শেষ করে এখন ভেতরে প্রবেশ করবে, এখনই প্লেন ছেড়ে দেবে। এমন সময় ফারিসের ফোন বেজে ওঠে। ফারিস এক হাতে পাসপোর্ট আর ব্লেজার নিয়ে অন্য হাতে কল রিসিভ করতেই ফারিসকে কিছু বলার সুযোগ না দিয়ে রাতিফ একাধারে বলতে শুরু করে। কথাগুলো এমন ছিল, ভাই তুমি চলে যাচ্ছ, কিন্তু কেন? বোনের সাথে তোমার কিছু হয়েছে, হঠাৎ এমন সিদ্ধান্ত কেন নিলে তুমি? আমাকে এবারও না জানিয়ে চলে যেতে নিয়েছ? নাহিদ কান পেতে চুপচাপ দাঁড়িয়েছে। ফারিস তার দিকে চোখ গরম করে তাকায়, কারণ রাতিফের কানে এই কথা যে নাহিদ লাগিয়েছে তা বুঝতে আর বাকি নেই তার। নাহিদ ফারিসের অগ্নিরূপ দেখে না দেখার ভান করে কেটে পড়ে। নাহিদ চলে যেতেই ফারিস দাঁত পিষে বলে, কাউকে কিছু জানাতে আমি বাধ্য নই রাদীপ, আমার লেট হচ্ছে, অ্যানাউন্সমেন্ট হয়ে গিয়েছে, আমি আসছি। ফোনে, ভাইয়া প্লিজ যেও না, একবার আমার কথা বোঝার চেষ্টা করো, তুমি চলে গেলে শ্রেয়া। রাদীপের পুরো কথা শেষ করতে না দিয়ে ফারিস বলে ওঠে, লিসেন রাদীপ, তোর ফালতু কথা শোনার আমার টাইম নেই। যার জন্য এত ভাবতে বলছিস তার কাছে সম্পর্কের থেকে বেটার অপশন আছে। সো অফ টপিক অ্যান্ড বাই। ফোনে, কিন্তু ভাইয়া। ফারিস ফোন কেটে দেয়, তারপর গার্ডসহ ভিতরে চলে যায়। আর বাংলাদেশ ছেড়ে পাড়ি জমায় অ্যাথেন্সে 1 বছর পর।